হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো মির্জার একটা রিভিউ বেরিয়েছে, যেটা নিয়ে কাল থেকে প্রচুর কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তো সেটা নিয়ে আমি আমার কিছু বক্তব্য রাখবো। তো আমি রিভিউটা ভালো করে পড়লাম, হ্যাঁ 2-3 বার পড়লাম। এবার দেখুন, রিভিউয়ার যিনি রিভিউ করেছেন তার তো একটা স্বাধীনতা আছে ডেফিনেটলি, তিনি যা খুশি বলতে পারেন। কিন্তু মানে একটা ধরুন তার তার যে মূলত বক্তব্যটা, যেটাকে তিনি এলাবোরেট করে গোটা রিভিউ জুড়ে লিখে গেছেন, যে এই ছবিটার মধ্যে প্রচুর হিন্দি ছবি বা সাউথের ছবির ছাপ রয়েছে। দ্বিতীয় হচ্ছে প্রচুর ভায়োলেন্স রয়েছে। আর জেনুইন মনে হয় না, মানে মিলিউটা যে ওয়ার্ল্ডটা ক্রিয়েট করেছে সেটা অথেন্টিক নয়, সেটা আমাদের কালচারের সাথে বা আমাদের বেঙ্গলি এর সাথে রুটেড নয় ব্যাপারটা। এটাই তো ওনার বক্তব্য, এটাই আর কি মূলত উনি এলাবোরেট করে লিখে গেছেন। সেটা হতেই পারে, এটা একটা ভ্যালিড পয়েন্ট হতেই পারে, কারো রিভিউর মধ্যে এটা নিয়ে ক্রিটিসিজম হতেই পারে। কিন্তু একটা চয়েস অফ ওয়ার্ডস বলেও কিছু জিনিস আছে, ঠিক আছে? আপনি কিভাবে সেটাকে ক্রিটিসাইজ করছেন, সেটাকে আপনি ঠাট্টা করছেন নাকি সেটাকে প্রপারলি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করছেন, দুটোর মধ্যে কিন্তু তফাৎ হয় চয়েস অফ ওয়ার্ডস থেকে। তো এইটার মধ্যে, এই রিভিউটার মধ্যে যে ধরনের ওয়ার্ডস ব্যবহার করা হয়েছে, সেটাতে একটা পরিষ্কার জিনিস বোঝা যাচ্ছে যে এই ধরনের ছবিকে ওই যে রিভিউয়ার, তার এই কমার্শিয়াল সেন্সিবিলিটি নেই। মানে সে এই ধরনের ছবি দেখতে বিশ্বাস করেন না বা পছন্দ করেন না, এই ধরনের ছবিতে বা এই ধরনের ফিল্ম মেকিংয়ে বিশ্বাস করেন না। এবার তাই জন্য সেই জিনিসটাকে তিনি হ্যাটা করেছেন, ছোট করেছেন, এবং সেইটাই আর কি তার গোটা রিভিউ জুড়ে দেখতে পাওয়া যাচ্ছে। এবং সেখান থেকেই মেন প্রবলেমটা আছে। দেখুন, আপনার ধরুন কোনো একটা জিনিস আপনার ভালো লাগে না, কমপ্লিটলি ফাইন। এবার তাহলে আপনি রিভিউ যখন করতে বসছেন, আপনি যদি ওটাকে প্রথম থেকেই ভেবেই গেছেন যে এটা খারাপই হবে, তাহলে আপনি কি করে সেটাকে রিভিউ করতে পারেন? কারণ আপনার তো একটা বায়াস কাজ করছে। আপনি যদি গেছেনই যে আমার এই টাইপের ছবি পছন্দই না, তাহলে আপনি রিভিউ করতে গেছেন কেন? তাই না? প্রথম কথা, এই টাইপের ছবি, মানে একটা রিভিউয়ার সব ধরনের ছবি অ্যাপ্রিসিয়েট করা তার মধ্যে ক্ষমতা থাকা উচিত। তার বিগেস্ট এক্সাম্পল হচ্ছেন ভারদ্বাজ রাঙ্গার। তিনি অ্যানিমালের মতো ছবিকে একরকমভাবে রিভিউ করেন। তিনি একটা স্ক্রুবল কমেডি জাতি রাতলানুর মতো ছবিকে একরকমভাবে রিভিউ করেন। তিনি আবার একটা সিরিয়াস ছবি ভোসলের মতো ছবি, ড্রামাটিক ছবিকে একরকমভাবে রিভিউ করেন। তো প্রতিটা ছবিকে দেখার, প্রতিটা ছবি তৈরি করা হয় বিভিন্ন অডিয়েন্সের জন্য, বিভিন্ন টার্গেট গ্রুপের জন্য, বিভিন্ন মাইন্ডসেট নিয়ে মেকার্সরা তৈরি করে। আপনি যখন রিভিউ করছেন, আপনাকে সেইটা বুঝে সেই অনুযায়ী করতে হবে। আর আপনার যদি সেই ধরনের ছবি পছন্দ না হয়, তাহলে আপনি পার্টিকুলারলি ওই ছবিটাকে রিভিউ করবেন না। সিম্পল অ্যাজ দ্যাট। কারণ আপনি ওই জিনিসটার মধ্যে যে ভালো দিকগুলো আছে সেটা অ্যাপ্রিসিয়েট করতে পারবেন না। এই গোটা রিভিউ জুড়ে গোটা মানে কোথাও কোনো ভালো জিনিসের মেনশন নেই। ইভেন কি যে ইন্টেন্টটা, মানে একটা ধরুন কন্টেন্ট আপনার ভালো লাগলো না, কিন্তু একটা ইন্টেন্ট তো ভিজিবল, স্ক্রিনে বোঝা যায় যে কোন ছবিটার পিছনে খাটনি গেছে, কোনটার পিছনে যায়নি। সেই ইন্টেন্টটারও কিন্তু একবারও প্রশংসা করা হয়নি, ঠিক আছে? তার মানে এই ছবিটার মধ্যে, এই ছবিটা অ্যাকচুয়ালি কিন্তু ভালো একটা কমার্শিয়াল ছবি হয়েছে, কিন্তু তার মধ্যে তিনি কোনো ভালো দিকই দেখতে পাচ্ছেন না। সেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু এই ছবিটাকে মানে আগে থেকেই মাইন্ডসেট নিয়ে গেছিলেন যে এই ছবিটা ভালো হবে না। এবার তিনি বারবার একটা কথা বলেছেন যে হিন্দি ছবির যেহেতু রেফারেন্স, হিন্দি ছবির মতো একটা ক্যামিও ঢোকানো হয়েছে বা সাউথের ছবির মতো ক্যামিও ঢোকানো হয়েছে, সেটা দেখে নাকি তার মাথা হেট হয়ে গেছে। এবার দেখুন, এই যে জিনিসটা, যে একটা পোস্ট ক্রেডিট সিন রাখতে হবে, একটা ক্যামিও রাখতে হবে, এটা কিন্তু হিন্দি বা সাউথের নিজস্ব বার করা নয়, এটা কিন্তু হলিউড থেকে এসছে। এবং যদি আপনি দেখেন, ওয়েস্ট থেকেই কিন্তু বেশিরভাগ জনরাস বলুন বা যে ধরনের ফিল্ম মেকিং স্টাইল বা স্ক্রিন প্লে স্টাইল, সব কিছু কিন্তু আমরা ওয়েস্ট থেকেই অ্যাডাপ্ট করেছি। ইভেন আমি যদি বলি যে আমরা উত্তম কুমারের যে ছবি নিয়ে কথা বলি, আমিও দেখবেন আমার চ্যানেলে রিভিউ করেছি, এই যে কখনো মেঘ বলে ছবিটা, এটা তো শ্যাডেড বলে ছবিটা থেকে প্রচন্ড হাইলি ইন্সপায়ার্ড। তো উত্তম কুমারের এরকম প্রচুর ছবি আছে যার মধ্যে আপনি ডাইরেক্ট হলিউডের রেফারেন্স দেখতে পাবেন। কোট প্যান্ট পরে কলকাতার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তো কলকাতার রাস্তায় একদম সবসময় যেখানে যাচ্ছে কোট প্যান্ট পরে চলে যাচ্ছে, তার গরম লাগছে না, কিছু লাগছে না, সেগুলোকে আমরা কোয়েশ্চেন করি না। বা থানা থেকে আসছি, সেই গল্পটা তো একটা বিদেশি নভেল থেকেই অ্যাডাপ্টেড, মানে অ্যাজ ইট ইজ, মানে প্লে থেকে অ্যাডাপ্ট করে দিয়েছে। তো এরকম হলিউডের ছাপ কিন্তু বাংলার ফিল্ম মেকিং এর ওপর, বাংলার ফিল্ম মেকারদের ওপর প্রচুর পড়েছে। সত্যজিৎ রায় নিজেও প্রচন্ড বেশিভাবে হলিউড এবং ওয়েস্ট থেকে ইন্সপায়ার্ড ছিলেন, ইউরোপ থেকে ইন্সপায়ার্ড ছিলেন আর কি। তো এই জিনিসটা তো ক্লিয়ার রেফারেন্স আছে, এবং বলিউডের মধ্যেও সেটা আছে, সাউথের মধ্যেও আছে, এবং বাংলা যদি এখন পোস্ট ক্রেডিট সিন করছে, তো তাহলে প্রবলেমটা কোথায়? এবার মিলিউর কথা যদি আসে, যে ওয়ার্ল্ডটাকে যেটা তৈরি করা হয়েছে সেটা বিলিভেবল লাগছে না। কমার্শিয়াল ছবির ক্ষেত্রে কিন্তু ওয়ার্ল্ড বিল্ডিং 90% অফ দ্য টাইমে কিন্তু বিলিভেবল হয় না। আপনি যদি জাবানে দেখেন, জাবানে যেভাবে মুম্বাইটাকে দেখানো হচ্ছে, মুম্বাই কি আসলে সেটা? একেবারেই নয়। পাঠানে RNAW কে যেভাবে দেখানো হচ্ছে, যেভাবে এজেন্টরা কাজ করছে দেখানো হচ্ছে, সেটা কি অ্যাকচুয়ালিতে তাই হয়? একেবারেই হয় না। ওটা পুরোপুরি একটা ওয়েস্টার্ন, মানে মিশন ইম্পসিবল দেখে বানানো একটা ছবি, ঠিক আছে? তো জওয়ান পাঠানেও কিন্তু নিজস্বতা নেই। বা অ্যানিমাল যখন আপনি দেখছেন, সেখানে গডফাদারের রেফারেন্স দেখতে পাচ্ছেন, আপনি কিল বিলের স্টাইলাইজেশন দেখতে পাচ্ছেন। এখানে যেভাবে দেখি যে ফ্যামিলিগুলো অপারেট করছে, সেইভাবে ইটালিয়ান মাফিয়া অপারেট করে। তো অ্যানিমালের মধ্যেও কিন্তু মুম্বাইটাকে যেভাবে দেখানো হচ্ছে, সেই মিলিউটাও কিন্তু অ্যাকচুয়াল নয়। আমি যদি ইন্ডিয়ান ফিল্ম মেকারদের ছেড়ে দিই, বা সাউথেরও যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, লোকেশ কানাগরা যেভাবে তামিলনাড়ুকে দেখায়, যেভাবে লিওতে দেখিয়েছে বা যেভাবে বিক্রমে দেখিয়েছে, ওইভাবে আপনি তামিলনাড়ুতে, আমি রয়েছি নিজে,
একেবারেই ওরকম জায়গা নয়। যেভাবে ও দেখায় সেটা হচ্ছে পুরোটাই ওর কল্পনা। বা আমি ইন্টারন্যাশনাল ফিল্ম মেকারদের ক্ষেত্রে যাই, দেব পাটেল রিসেন্টলি মাঙ্কি ম্যান বানিয়েছে, সেখানে তিনি মুম্বাইটাকে যেভাবে দেখিয়েছেন একটা গথম সিটির মতো করে ভাইব দিয়েছেন আর কি, ক্রিয়েট করেছেন। তো সেটাও তো একেবারে বিলিভেবল নয়, মুম্বাই তো ওইরকম নয়। ডিরেক্টর ড্যানি বয়েল যখন স্লামডগ মিলেনিয়ার বানিয়েছিলেন, উনি যেভাবে মুম্বাইকে দেখিয়েছিলেন বা যেভাবে ইন্ডিয়াকে উনি দেখিয়েছিলেন, সেটা কি অ্যাকচুয়ালি তাই? তা তো নয়। তো তার মানে আমার যে ওয়ার্ল্ডটা, সেটা অ্যাকচুয়াল রিয়ালিটির সাথে যে মিল খেতে হবে তার কোনো মানে নেই। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে ওয়ার্ল্ডটাকে ডিরেক্টর দেখাচ্ছে সেটাকে সে কনভিনসিংলি প্রেজেন্ট করতে পারেনি, এটা একটা কারণ হতে, এটা আপনি ব্যাখ্যা করতে পারে বা আপনার হয়তো ভালো লাগেনি, দ্যাট ইজ এ ফাইন থিং। বাট সেটা আমাদের অ্যাকচুয়াল কালচারের সাথে সবসময় যে 100% যেতেই হবে তার কোনো মানে নেই। এই যে সিরিয়াল কিলিং কি কলকাতায় হয়, এই যে কোয়েশ্চেনটা উনি তুলেছে, এখানে স্টোনম্যানের মার্ডার তো হয়েছেই। আর যদি সেটাও আমরা ধরে নিই যে আজকের দিনে আর হবে না, ওটা 60s একটা ঘটনা, তো ওভারঅল মিলিয়ে ইন্ডিয়াতে তাহলে সিরিয়াল কিলিং নিয়ে কোনো কন্টেন্টই হওয়ার কথা নয়, ঠিক আছে? কারণ সিরিয়াল কিলিং কনসেপ্টটা ওয়েস্ট থেকেই এসছে, কারণ ওখানে অনেক বেশি ফাঁকা জায়গা, পপুলেশন ডেন্সিটি কম, তাই জন্য ওখানে খুন ইত্যাদি বেশি হয়, বা কোরিয়ার ক্ষেত্রে প্রচন্ড বেশি হয়, এখানে কিন্তু হয় না। কিন্তু আপনি দেখুন তামিল, তেলেগু বা যে কোনো মালায়ালাম ইন্ডাস্ট্রি বা কানাডা ইন্ডাস্ট্রি বা বলিউড বা পাঞ্জাবি ইন্ডাস্ট্রি, সবাই কিন্তু থ্রিলার ছবি বানিয়েছে। কিন্তু এরকম নয় যে থ্রিলার ছবি কেউ বানায়নি, সিরিয়াল কিলিং নিয়ে কন্টেন্ট কেউ বানায়নি। ইভেন আমাদের এখানেও যে ক্লাসিক কাজ হয়েছে 22শে শ্রাবণ, সেটাও কিন্তু থ্রিলার, তো সেখানেও তো সিরিয়াল কিলিং নিয়ে আমরা কোয়েশ্চেন করি না। আর এই যে ছোট করার যে প্রবণতাটা রিভিউর মধ্যে রয়েছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে হচ্ছে যে অঙ্কুশকে বলা হচ্ছে গরিবের শাহরুখ খান, ছবিটাকে বলা হচ্ছে গরিবের পাঠান। এই ধরনের যখনই আপনি চয়েস অফ ওয়ার্ডস ইউজ করছেন, তার মানে আপনার প্রথম থেকেই ইন্টেনশন ছিল যে আমি এটাকে সিনেমাটাকে ছোট করব, এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা জেনারেশনের মধ্যে পরিষ্কার ঢুকে গেছে। আপনি মির্জার মতো একটা ছবি রিভিউ করতে বসে আপনি সত্যজিৎ রায়ের ছবির কথা তুলে আনছেন, কোনো জাস্ট মানে হয় না, মানে কোনো মানে হয় না। মানে আজকে যদি আমি একটা থাল্লুমালা রিভিউ করতে বসে যদি আমি আদুর গোপাল কৃষ্ণনের কথা টেনে আনি, দুটো ছবির মধ্যে কোনো ম্যাচিং নেই। দুটোই মালায়ালাম ছবি, কিন্তু দুটোর মধ্যে কোনো ম্যাচিং নেই। তো আপনি যে ছবিকে বিচার করছেন, সেই জনরার ছবির সাথে আপনি প্যারালালি রেখে বিচার করতে পারেন, সেটার সাথে আপনি একটা কম্প্যারিজন করতে পারেন। কিন্তু আপনি রিভিউ করছেন মির্জার, আর কথা আসছে সত্যজিৎ রায়, মানে আমি জানি না কি সেন্স এটা বলা হচ্ছে। উনি একটা জায়গায় লিখছেন যে প্রচন্ড বেশি ভায়োলেন্স দেখানো হয়েছে, প্রচন্ড বেশি ব্লাড দেখানো হয়েছে গোটা ছবি জুড়ে। এবার আমার কথা হচ্ছে যে সিনেমার মধ্যে যে জিনিসটা উঠে আসে, সেটা তো অ্যাকচুয়ালি সমাজের রিফ্লেকশন। তো আমাদের সমাজের মধ্যে কি ভায়োলেন্স বাড়েনি? আজকে বলিউড যদি ভায়োলেন্স দেখাচ্ছে বা সাউথের ইন্ডাস্ট্রিগুলো ভায়োলেন্স দেখাচ্ছে, কারণ সমাজে ভায়োলেন্স বেড়েছে। সেম ভাবে ওয়েস্ট বেঙ্গলে কোনো ভায়োলেন্স হচ্ছে না? তাহলে আমাদের আশেপাশে যে ঘটনাগুলো আমরা রিয়েলিটিতে দেখতে পাচ্ছি, সেগুলো কি ভায়োলেন্স নয়? তো তাহলে সেটা যদি আমাদের ছবির মধ্যে আমরা দেখতে পাই, তাহলে কি ক্ষতি হয়ে যাবে? মানে দুনিয়াতে যা হচ্ছে হোক, কিন্তু ছবির মধ্যে খালি রোজি রোজি জিনিস দেখাতে হবে। তাই আরেকটা জায়গায় উনি বলেছেন যে ওয়েন্ড্রিলার ক্যারেক্টারটা, যেটা অ্যাকচুয়ালি এই সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টার, সেটাকে নিয়ে তিনি বলেছেন তিনি যে অ্যাকশন করছেন, গোটা ছবি জুড়ে তিনি কিছু করছেন না, হঠাৎ করে শেষে অ্যাকশন করতে শুরু করে। সেটাকেই আর কি স্ক্রিন প্লের মধ্যে টুইস্ট বলে, যে একটা ইনফরমেশনকে একরকম ভাবে হোল্ড করে পরে অন্যরকম ভাবে প্রেজেন্ট করা। তো উনি ওটা হয়তো জানেন না, যাই হোক। তো এই যে ক্যারেক্টারটা, ওয়েন্ড্রিলার যে ক্যারেক্টারটা, দ্যাট ইজ দ্য বেস্ট থিং অ্যাবাউট দ্য ফিল্ম। বাট তিনি বলেছেন যে হঠাৎ করে অ্যাকশন করছে, মেয়েদের ব্রুসলি হঠাৎ করে এরকম করছে, এবং সেই জিনিসটা ওনার ভালো লাগে। কিন্তু উনি আর কি বাংলা সিনেমার নায়িকা মানে সেই শাড়ি পরে থাকবে, এবং উমেন এম্পাওয়ারমেন্ট মানেই হচ্ছে সেটা মুখে মুখে মৌখিক উমেন এম্পাওয়ারমেন্ট হবে, রান্না করবে, হয়তো একটা ক্যাটারিং বিজনেস চালাবে, বা একটু পুজো টুজো করবে। এইটা হচ্ছে উমেন এম্পাওয়ারমেন্টের ডেফিনেশন। মানে গুডি গুডি মহিলা হয়েই থাকবে, সে যাই করবে এই প্যারামিটারের মধ্যে। মানে উমেন এম্পাওয়ারমেন্টটাও কি বেসিসে হবে সেটাও আমরা আগে থেকে ডিসাইড করে দিচ্ছি ছেলেরা। এটার মতো মেল শভিনিস্ট আইডিয়া আর কিছু হতে পারে না। মহিলারা যেরকম এই ধরনের কাজ, মানে কেটারিং সার্ভিসও চালাতে পারে, সে কিন্তু কি ক্যাশও হতে পারে। মানে সে কিন্তু গিয়ে, আপনারা দেখুন মহিলা আইপিএস অফিসাররা রয়েছে, মহিলা আর্মি অফিসাররা রয়েছে, তো তারা কি মারামারি করছে না অ্যাকচুয়ালিতে? তো ওয়েন্ড্রিলা ক্যারেক্টারটাকে এখানে যেভাবে দেখানো হয়েছে, সে কিন্তু মানে একটা অথেন্টিক ক্যারেক্টার, এবং সে কেন অ্যাকশন করছে তার একটা ব্যাক স্টোরিও রয়েছে সেখানে। কিন্তু তো সেটা কিন্তু প্রপার। অ্যাকচুয়ালি অঙ্কুশের ক্যারেক্টার থেকে ওয়েন্ড্রিলা ক্যারেক্টারটা বেশি বিলিভেবল এবং বেশি ভালো লাগে সেই ক্যারেক্টারটা প্রেজেন্টেশনটা। তো সেটাকে তিনি হঠাৎ এইভাবে দাগালেন। এবং এই যে ওয়ার্ল্ডটা যদি অ্যাকচুয়াল রিয়েলিটির সাথে নাও যাচ্ছে, এটা যদি ওনার রিভিউ নেগেটিভ পয়েন্টও হতো, সেটাকেই উনি ইলাবোরেট করে গোটা রিভিউটা লিখে গেছেন। বাট একটা পয়েন্টের পরে তিনি আর কোনো পয়েন্ট পাচ্ছিলেন না ছবিটার আর কিছু নেগেটিভ ব্যাখ্যা করার, অ্যাপার্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড বিল্ডিং, ঠিক আছে? তাই জন্য তিনি কি করেছেন, গল্পটা বলতে শুরু করে দিয়েছেন। এবার একটা রিভিউর মধ্যে আপনি সবকটা প্লট পয়েন্ট বলে দিলেন, সেখানে কিন্তু কোথাও স্পয়লার অ্যালার্টও দেওয়া নেই। এটা কিন্তু রিভিউ বলে বলা হচ্ছে। এটা কিন্তু এরকম নয় যে ছবিটা অ্যানালিসিস হচ্ছে, ব্রেকডাউন হচ্ছে, তা কিন্তু নয়। ছবিটার হেডলাইনে কিন্তু রিভিউ লেখা আছে, এবং সেখানে আপনি প্রত্যেকটা প্লট পয়েন্ট, কার ক্যামিও রয়েছে, কার কি ক্যারেক্টারাইজেশন, সব কিছু আপনি সেখানে মেনশন করে দিলেন, কি হতে চলেছে কি হবে না।
এইটা কিন্তু রিভিউ নয় যে আপনি পুরো প্লটটাই গিভ অ্যাওয়ে করে দিলেন। আর প্লটটা আপনি গিভ অ্যাওয়ে করে দিচ্ছেন কেন? কারণ আপনার কাছে আর যুক্তি নেই ওই একটা বিলিভেবল ওয়ার্ল্ডের বাইরে, যে ওয়ার্ল্ডটা হয়তো আমাদের রিয়েলিটির সাথে যাচ্ছে না, এই পয়েন্টটার বাইরে আপনার কাছে আর কোনো পয়েন্টই নেই ছবিটাকে ক্রিটিসাইজ করা। আপনি এটা বলতে পারছেন না যে অন্য কি কি ওয়ার্ক করেনি বা স্ক্রিন প্লের মধ্যে কি খামতি ছিল, কারণ আপনি এই ধরনের ছবিতে বিশ্বাসই করেন না। এবার আমি এখান থেকে চলে আসবো লাস্ট কথাটা। একটা কথা বলি না, যে এখানে মেইন স্ট্রিম সিনেমা বানানোর জন্য ভালো ডিরেক্টর বা রাইটার তৈরি হয়নি, যেহেতু রিমেক করে গেছে। সেম ভাবে এখানে মেইন স্ট্রিম সিনেমাকে অ্যাপ্রিসিয়েট করার মতো জার্নালিস্টও তৈরি হয়নি। এখানে যেহেতু মেইন স্ট্রিম সিনেমাটা ওইভাবে তৈরি হতো, তো সেটার মধ্যে যে কোনো গুণ আছে, সেই গুণটাকে কখনো সেটা নিয়ে কেউ কথাই বলেনি। সেটার মধ্যে যেটা ক্রাফটম্যানশিপ লাগে সেটাকে নিয়ে ডিটেলে আলোচনা করা, ব্রেকডাউন করা, এটা কেউ করতে শেখেইনি, জানেই না। ঠিক আছে, তো সেই জিনিসটা কিন্তু আজকে নয়, বহুদিন ধরেই আছে। এবং তাই জন্য যেহেতু তারা ওটাকে ব্রেকডাউন করতে জানে না, অ্যানালিসিস করতেই জানে না, তাই জন্য সেটাকে ছোট বলে, নিম্নমানের বলে বহুদিন ধরেই দাগিয়ে আসা হচ্ছে। এটা আজ থেকে নয়, এটা 90s থেকে করে আসা হচ্ছে। এবং এটার পিছনে একটা বড় সিন্ডিকেট কাজ করে, কিছু ফিল্ম মেকার্সরা নিজেরাও ইচ্ছে করে করায় এগুলো। তো এই ধরনের জিনিস কিন্তু বহুদিন ধরে হয়ে এসছে, এখনো হয়ে যাচ্ছে, সামনের দিনেও হবে। তো এখানে মেইন স্ট্রিম সিনেমা যারাই বানাচ্ছে তারা এইটুকু মাথায় নিয়েই নামুক যে ভাই আমি মিডিয়ার থেকে অ্যাপ্রিসিয়েশন পাবো না, যতই ভালো করে নি, যাই করে নি স্ক্রিন প্লের মধ্যে, এক্সিকিউশনের মধ্যে, পারফরমেন্সের মধ্যে, এটা লোকে কেউ অ্যাপ্রিসিয়েট করবে না। এটা মাথায় ভেবেই রাখতে হবে, নামতে হবে আর কি। তাই জন্য দেখবেন একটা ক্লিয়ার, আমি অন্য একটা এক্সাম্পল, একটা অন্য ডিরেক্টরে বলছি যে মেইন স্ট্রিম কাজ প্রচুর করে, অভিরূপ ঘোষ। দেখবেন যখন ব্যাদের মতো কাজ করে, যেহেতু সেটার মধ্যে একটা মেমোরিজ অফ মার্ডারের ভাইব আছে, ওটা অ্যাপ্রিসিয়েটেড হয় মেইন স্ট্রিম মিডিয়া দ্বারা। কিন্তু যখন সে বেঙ্গল স্ক্যাম করে, যেটা একদম পুরোপুরি মাসালা একটা ওরিয়েন্টেড কাজ, তখন কিন্তু সেটা কেউ প্রশংসা করে না। ইভেন তাকে এরকমও শুনতে হয়েছে যে দুটো কাজ যে একই ডিরেক্টর বানিয়েছে এটা বিশ্বাসই হচ্ছে না। মানে এখানে মাসালা ওরিয়েন্টেড কাজ, সেটা কখনোই অ্যাপ্রিসিয়েটেড হবে না। এটা ভেবেই মেকার্সদের নামা উচিত। এবং অডিয়েন্স অ্যাপ্রিসিয়েশন ইজ দ্য মেইন অ্যাপ্রিসিয়েশন। এটাই বলে আমি শেষ করবো ভিডিওটা। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।